প্রিয় দর্শক, চলেন আগে নিউজগুলো দেখি, তারপরে বিষয়ে আমি কিছু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। শহীদ হাদিকে যেদিন ঘুম পাড়ায় দিয়ে আসলো কবি নজরুলের পাশে, সেদিন থেকে আজ পর্যন্ত একটা মিনিটের জন্য ঘুমায় নাই। ইনকলাব মঞ্চ জেগে আছে, বিচার চায়, বিচার। সে বিচারটা কার কাছে চায়? আমেরিকার কাছে চায়, চীনের কাছে চায়? না, বাংলাদেশের সরকারের কাছে চায়। আর বাংলাদেশের সরকার বলতে আমরা একজনকেই বুঝি, হ্যাঁ ভাই, একজনকেই বুঝি, ডক্টর ইউনূস স্যার। ওনার কাছেই এই বিচারটা চাচ্ছে। কিন্তু ইউনূস স্যার কি কোনো জবাব দিচ্ছে? হ্যাঁ, ওনার পক্ষ থেকে গোয়েন্দা বিভাগ যে জবাবটা দিছিল, সেই জবাবের সাথে বর্তমানের অবস্থা মিলে না। হ্যাঁ, মিলে না। গোয়েন্দা বিভাগ আমাদেরকে কি বলছে? যে সে ভারতের দিকে চলে গেছে, এরকম একটা ইঙ্গিত দিছে। বাংলাদেশের নাই, মোটামুটি এই ইঙ্গিতটাই তো দিছে। কিন্তু আসামি দাবি করতেছে সে দুবাইতে আছে। শুধু দুবাই কোন লোকেশনে? আবার সেটা আবার সারজাতে আছে। এখন আপনারা চিন্তা করেন, আসামি তার পরিচয় দিতেছে, তার ঠিকানা বইলা দিতেছে, সে কোথায় আছে। এটা কি বিশ্বাসযোগ্য? না, বিশ্বাসযোগ্য না। অনেকে মনে করতেছে এটা এআই দিয়ে তৈরি। না, এটা এআই দিয়ে তৈরি না। আমি সিনেমার মানুষ ভাই, আমি বুঝতে পারি তার ঠোঁটের নড়াচড়া, কথা কোত্থেকে বাইর হইতেছে। কিছু কথা বাইর হয় ভাই ঠোঁটের আগা থেকে, আর কিছু কথা বাইর হয় পেটের ভিতর থেকে, আর কিছু কথা বাইর হয় ভাই এই মাথা থেকে। ওই চোখ দেখলেই বোঝা যায়। ও তো আর আমার মতো সানগ্লাস পরা না, ওর চোখ দেখতে পাচ্ছি তো। ওর চোখ দেখে আমি বুঝতে পারতেছি এগুলা ঠোঁটের আগার কথা, ব্রেন থেকে না, ঠোঁটের আগা, মুখস্থ করা কথা। হ্যাঁ ভাই, মুখস্থ করা কথা। আর সে কেনই কথাগুলো বলতেছে? ওই যে তার মা বাপ সহকারে 11 জনকে ধরে রাখছে, ওই জন্য সে সামনে আসছে। কিন্তু এই মা বাপ বা তার গার্লফ্রেন্ড, বউ, এদেরকে যদি না ধরতো তাইলে কি আসতো? হ্যাঁ, তারপরেও সে আসতো। কারণ কি জানেন? তাকে নিয়ে কেউ খেলতেছে, তার পিছনে কেউ আছে, যা শিখাই দিতেছে সে তাই বলতেছে। আজকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে সে বৈশা কথা বলতেছে, বোঝা যায় বৈশা কথা বলতেছে, যদিও বোঝার কোনো ক্ষমতা নাই, কারণ ক্যামেরাটা ঠিক এই জায়গাটা রাখে, ব্যাকগ্রাউন্ড যেন দেখা না যায়। তারপরে যে সে বৈশা রয়েছে, একটা লাল চেয়ার বা প্লাস্টিকের চেয়ার বা সোফা, এরকম একটা কর্নার দেখা যাচ্ছে। তার মানে সে বৈশা কথা বলতেছে রিল্যাক্স মুডে। হ্যাঁ, রিল্যাক্স মুডে কথা বলতেছে। তার এই লাস্ট ভিডিওটা, মানে আমি 3টা দেখছি, জানি না কয়টা আপনারা দেখছেন, আমি 3টা দেখছি। শেষ যেটা দেখছি, এর পিছনে উদ্দেশ্য ছিল, বিরাট বড় একটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো সে শহীদ ওসমান হাদিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এর আগেও সে কিছু কথা বলছে যে আমি তাকে 5 লাখ টাকা দিছি একটা কাজ করাইবার জন্য। তার মানে ওসমান হাদি তদবির করতো। এবং সে এই কথাও বলছে যে আমি ওনাকে চেকে দিতে চাইছি, উনি বলছে না, ক্যাশ লাগবে, আর অ্যাডভান্স ছাড়া কাজ করা যাবে না। তার মানে দেখেন, সে ভিডিওতে ওসমান হাদির দিকে এমন কিছু ইঙ্গিত করতেছে যে আপনার মনের মধ্যে প্রশ্ন চলে আসবে, ওসমান হাদি তাইলে কি তলে তলে ওই তদবির ব্যবসা করতো? এর কাছ থেকে নাইলে 5 লক্ষ টাকা নিল কেন? তারপরে সে কি বলতেছে, 200 গেঞ্জি দেওয়ার জন্য তাকে খুব চাপ দিছে, টেলিফোন করছে। আপনারা তাকে জিজ্ঞাসা করেন, মানে ওসমান হাদির সঙ্গে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে বলতেছে। এ পর্যন্ত বলা ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম এগুলো হইতে পারে, এগুলো আমরা বিশ্বাস করতেও চাই আবার করতেও চাই না। এগুলো সবই প্রমাণ পাওয়া যাবে ওসমান হাদির আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কথা বললে। কিন্তু আজকে যেটা বললো, এটা একটা ভয়াবহ ব্যাপার, যে তাকে পার কইরা দিছে। মানে যে লোকটা, কি মোল্লা জানো নাম, ওই লোকটা যে তাকে পার কইরা দিছে, সে কে? সে হচ্ছে কি র্যাবের সোর্স। সে বলতেছে যে র্যাবের সোর্স উত্তরায় থাকতো, তাকে নিয়ে সেফ জোনে রাখছে 1 রাত। তারপরে তাকে বলছে যে দেখো, ফেসবুকে ইউটিউবে ছড়াইয়া গেছে, তুমি এটা করছো, এই ঘটনা তুমি ঘটাইছো, তোমাকে কিন্তু ছাড়বে না, তুমি পালাইয়া যাও। তাহলে কি করে পালামু? সেই লোক তাকে ব্যবস্থা করে দিছে, সেই র্যাবের সোর্স তাকে সেই ব্যবস্থা করে পার করে দিছে। সেই মোল্লাই তাকে ভারত হইয়া বা অথবা মনে করেন ঢাকা এয়ারপোর্ট দিয়া কিভাবে পার করছে, এটা ওই মোল্লাকে ধরলে বোঝা যাবে। এটাও সে শিখাই দিতেছে যে ওরে ধরেন। ওর নাম কি আমি ঠিক বুঝি নাই, সরি, নামটা আবার পরে আপনারা জানা নিয়েন, ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওকে ধরতে ইঙ্গিত দিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশকে, যে ওরে ধরলেই আপনি সত্যটা জানতে পারবেন। আবার তার নাম কেন বলতেছে? সে এত বড় উপকার করলো, তারে দুবাই পর্যন্ত পৌঁছায় দিল, তারপরে তার নাম কেন বলতেছে? এই জন্য বলতেছে তার সন্দেহ সেই তাকে এই খুনি বানাইছে। হ্যাঁ, সে আসল খুনিকে লুকায়া তাকে খুনি বানাইছে, এবং এই জন্যই তাকে পার কইরা দিয়া, যদি পালায়া যা, পার কইরা দিয়া তাকে খুনি বানাইছে। এটা সে বলতে চাচ্ছে। এখানেই শেষ না, শেষের দিকে একটা মারাত্মক কথা বলছে, সেটার জন্যই সে এই ভিডিওটা করছে। এটাই তার মূল ইঙ্গিত, মূল টার্গেট। কি সেটা? সে বলতেছে যে এই খুনের পিছনে শিবির এবং জামাতের হাত থাকতে পারে। এটা বইলাই সে ভিডিওটা শেষ করছে, বুঝছেন? মানে এন্ড ক্লাইম্যাক্সটা সে রেখে দিছে। লাস্টে কি বলবে? যা কিছু বলছে, ইনায়া বিনায় আমার মারে ধরছে, আমার 65 লক্ষ টাকা ব্যাংকে, এটা আমার হালাল টাকা, রোজগারের টাকা, হাবি জাবি বহুত কথা বলার পর লাস্টে ইঙ্গিত দিল জামাতে ইসলাম এবং শিবিরের দিকে। তার মানে কি জানেন? ওই যে কিছুদিন আগে কিছু কথা শুনছেন না, কেউ কেউ বলতো ও গিনিপিক, ও তেলাপোকা, ও ব্যাং, ওরে দিয়া পরীক্ষা নিরীক্ষা করছে, এটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটছে। মানে শহীদ ওসমান হাদির এই ঘটনাটা ঘটানো হয়েছে একটা অঙ্কের মাধ্যমে। মানে তাকে আমরা শেষ করে দিয়া পরে আমরা এটা দোষ দিমু পার্শ্ববর্তী দেশ বা আওয়ামী লীগ, এরকম কারো দিকে আমরা দোষটা দিমু, এরকম একটা ডিজাইন করছে, বুঝছেন? তার মানে কি জানেন? এই আসামি এখন কারো হইয়া এসব বয়ান দিয়া বিভ্রান্তকর কথাবার্তা বইলা আমাদের মাইন্ড ডাইভার্ট করে দিচ্ছে। কিন্তু আমরা কি তা হমু? নিশ্চয়ই না। দেখেন, ও যদি দুবাইতে থাকতো, দুবাইতে থাকলে ডক্টর ইউনূস স্যার কি করতে পারে সে জানে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর, আপনাদের মনে আছে সৌদি আরব বা কোথায় জানো, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, মনে হয় সৌদি আরবেতেই
ওই যে আমাদের কিছু শ্রমিক ভাই ধরা খাইছিল 5ই আগস্টে স্লোগান দিতে যায়, তাদেরকে জেলে ঢুকাইছিল, ডক্টর ইউনূস স্যার টেলিফোন করে তাদেরকে ছুটাইছে, মনে আছে না? তার মানে কি এই আসামি কি জানে না দুবাই থেকে ধরে আনা খুবই সহজ কিন্তু খুবই কঠিন, পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা, হ্যাঁ পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা খুব কঠিন, দুবাই শারজা থেকে ধরে আনা কোনো ব্যাপারই না। আর ওইখানে যে বাঙালি ভাইরা আছে, আমাদের প্রবাসী ভাইরা আছে, তারা তাকে ছাড়বে, খুঁজা বাইর করবে না, তার মানে সে পুরা মিথ্যা কথা বলতেছে, আমাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাইতেছে। সে বাংলাদেশেও থাকতে পারে, আবার পার্শ্ববর্তী দেশেও থাকতে পারে। এর মধ্যে তো আপনারা দেখছেন ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দিছে যে সাম কোনো ব্রিগেডিয়ারের বাড়িতে বাড়ি ধারাতে সে আছে, এরকম কথা বলছে না? আমি জানি না ওখানে পুলিশ গেছে কিনা, র্যাব গেছে কিনা, আর্মি গেছে কিনা, কোনো ব্যাপার না ভাই। গুলশান থেকে যাইতে না হলেও 20 মিনিট লাগবে বাড়ি ধারা ওই লোকেশনে, কেন যায় খোঁজ করতেছে না, কেন চেক করতেছে না? যাই হোক, এই ক্রিমিনাল ভাই জাত ক্রিমিনাল। দেখেন ও এত টাকা কামায়, কখনো গাড়ি কিনে নাই, ওই বাইক কিনছে, নিজে বলতেছে যে আমি একটা বাইক কিনছি। সবচেয়ে মজা কি জানেন, ও নিজে বাইক চালাইতে পারে না, এই জন্য বাইক চালাবার জন্য আলমগীরকে রাখছে। আর ওই যে র্যাবের যে সোর্স আছে ওইটারে কি বলতেছে, ও আমার ছোট ভাই, ছোট ভাই। তার মানে সে কত বড় ডন, এই অরিজিনাল ক্রিমিনাল। ভাই ব্রাদার, অনেক মানুষের সাথে মিশছি জীবনে, আমি এসব ক্রিমিনালদের সাথে মিশছি, তাদের লাইফস্টাইল দেখছি। এরা ভাই জানেন ধরা পড়লে কি করতে হবে, কারা তাকে বাঁচাইতে পারবে, ওই রাস্তাটা আগে করে। এরা উকিল পালে ভাই, 5-6টা করে উকিল পালে, এবং কোথায় কোথায় হাত রাখলে, কারে কারে টাকা দিয়ে রাখলে আমি এই ক্রাইমটা করতে পারুম, এটা সামলাইতে পারুম, ওই ব্যবস্থাটা আগে কইরা তারপর ওই ক্রাইমটা করে। এগুলো ভাই নিজের কাছে থেকে দেখছি, সামনে থেকে দেখছি। হ্যাঁ ভাই, অনেক মানুষের সাথে চলতে হয়, উঠতে হয়, বসতে হয়, যেহেতু সিনেমার লোক ছিলাম। যাই হোক, সবচেয়ে দুঃখের যে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে দেশের জন্য শরীফ ওসমান হাদি জীবন দিল এবং যে দেশের জন্য লড়াই করে জুলাই বিপ্লব বিজয় পেয়েছি আমরা হাদিদের মাধ্যমে, সে একজন বিপ্লবীর খুনের আজ এতদিন পরও আমরা বিচার পাচ্ছি না। আমাদের রাষ্ট্রের এজেন্সির যারা তাবেদার বা ভাড়াটের সাংবাদিক বিদেশ থেকে প্রচার করছে হাদি দেশ ছেড়ে চলে গেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো সদুত্তর দিতে পারেনি। প্রথম আলোতে যখন হামলা হলো, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে খুঁজে সবাইকে ধরে জেলে পাঠালো, কিন্তু হাদির হত্যাকারীকে ধরতে পারলো না আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে এখন নানান প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের সাধারণ মানুষের মনে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা মসজিদ কবি নজরুল ইসলামের কবরের পাশে অবস্থিত, সেখানে নামাজ শেষে অজস্র মানুষ যখন হাদির কবর জিয়ারত করছিল, আমি পাশে নিজেও দাঁড়িয়েছিলাম। আমি আমার কান পেতে মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। নারী, শিশু, যুবক, বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ দূর দূরান্ত থেকে এসে সেখানে দাঁড়িয়ে কাছে। এই দৃশ্যটা আসলে যারা পাশ থেকে দেখেন তারা কেউ সহ্য করতে পারবেন না। একটা অজানা পাড়াগাঁয়ের খুব বেশি চেনা এরকম নন হাদি, তার জন্য পুরো বাংলাদেশ কাঁদছে। সবার একটা প্রশ্ন, কেন হাদি বিচার পাচ্ছে না, কেন রাষ্ট্র খুনিকে গ্রেফতার করতে পারছে না? রাষ্ট্রের দায়িত্বশীলরা বলছেন হাদি ভারতে পালিয়ে গেছেন, কেউ বলছেন হাদি দেশে আছেন। খুনি আবার ভিডিও বার্তাও দেন হাদির চরিত্র হনন করে। ইতিমধ্যে অনেকের প্রশ্ন এসছে আমাদের রাষ্ট্রীয় কোনো এজেন্সি এই হত্যার সাথে জড়িত কিনা। কয়েকটা প্রশ্ন আমাদের মাঝে আসবে যখন কোনো অপরাধী ধরা না পড়ে। যেমন আমরা হাসিনার 16 বছরে দেখেছি গুম, খুন, ক্রসফায়ারে অধিকাংশ ক্ষেত্রে মামলা নেওয়া হতো না। ভুক্তভোগীর পরিবার যখন মামলা করতে যেত, পুলিশ মামলা নিতে চাইতো না, তখনই আমরা বুঝতাম এটা আমাদের এজেন্সি করেছে, অর্থাৎ হাসিনার রাষ্ট্রীয় বাহিনী করেছে। ঠিক এখন যে বিষয়টি দেখছি যে হাদির প্রধান খুনিকে ধরার ক্ষেত্রে রাষ্ট্র গড়িমসি করছে, অথচ হাদিকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে সমাহিত করা হয়েছে, কিন্তু হাদির অপরাধীকে ধরার ক্ষেত্রে রাষ্ট্র একদম নীরব। কারণটা কি আসলে? এই কারণটা খুঁজতে গেলে আমাদের সন্দেহের তীর চলে আসে যে রাষ্ট্রের কোনো বাহিনী কি এটার সাথে জড়িত। আমি এই কথাটা এভাবে বলতে চাই না। আমি বিশ্বাস করি হাসিনা রেজিমের পতনের পর রাষ্ট্রের কোনো বাহিনী এমন লজ্জাজনক কাজে নিজেকে জড়িত করবে না। যদি জড়িত হয়ে থাকে তখন কি করণীয় আমাদের? ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুকে বলেছে হাদির প্রধান খুনি, অর্থাৎ যিনি খুন করেছেন, তার সর্বশেষ মোবাইল ট্র্যাক ডিএসএস দেখিয়েছে একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাড়ি নাকি সেটা ছিল। যদি এটি সত্য হয় তাহলে ধরে নিতে হবে ফ্যাসিস্টরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছে। তাহলে ইউনূস সরকার এই ফ্যাসিজমকে বহাল রেখে কিভাবে নতুন বাংলাদেশ গড়বে, নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়বে? ইনকিলাব মঞ্চ দীর্ঘদিন ঠান্ডার মধ্যে, প্রচন্ড হাড় কাঁপানো শীতের মধ্যে শাহবাগ অবরোধ করে আন্দোলন করেছে। সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু সরকার তাদের কোনো দাবির প্রতি সামান্য সম্মান প্রদর্শন করেনি। হাদির খুনিরা কি তাহলে ধরা পড়ছে না? হাদির খুনিদের আদৌ বিচার হবে? আমাদের যে খুনির আশপাশে, খুনির গার্লফ্রেন্ড, বাবা মা, এটা সেটা অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রকৃত খুনিকে ধরতে পারছে না রাষ্ট্র। তার মানে আগামী দিনে আরো বড় অঘটনের ইঙ্গিত মিলছে এই রাষ্ট্রে। দর্শক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে? এটার আর কোনো জরিপ প্রয়োজন নেই, কারণ শেখ মুজিব থেকে আজ অবধি আমাদের যত লিডার বা নেতা মারা গেছেন, আমরা মোটামুটি জানাজা দিয়ে তাদের একটা, মানে আমাদের যে জানাজা নামাজ হয় সেটা দিয়ে আমরা একটা ধারণা করতে পারি আসলে কে কতটুকু জনপ্রিয়।
পৃথিবীর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছেন। বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটল বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানা যায়। প্রকৃত মানুষ কত লক্ষ হয়েছে এটা নির্ধারণ করার মতো কোনো ক্যামেরা বাংলাদেশে ছিল না। কেউ বলতে পারছে না যে আসলে কত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। এক একজনের ধারণা এক এক রকম, কিন্তু এই ধারণাটি বলছে পৃথিবীর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছেন বেগম খালেদা জিয়া। এই জানা যায় মানুষের ঢল। তার মানে দিল্লিতে বসে থাকা দিল্লির দাস এইটুকু বুঝেছেন দীর্ঘ 15 বছরে একজন জনপ্রিয় ব্যক্তিকে ক্ষমতার বাইরে রাখা, মিথ্যা মামলা তাকে সাজা দেয়া, যত কিছু তিনি করেছেন জনগণ তার কোনোটাই গ্রহণ করেনি। শেখ মুজিবের জানা যায় কত মানুষ ছিল। হয়তোবা শেখ হাসিনার মৃত্যুর পরও আমরা এটি পরীক্ষা করতে পারবো যদি তিনি কখনো দেশে আসেন বা তার দেশে দাফন হয়। কিন্তু খালেদা জিয়া যে বিষয়টি প্রমাণ করেছেন সেটি হলো তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের নেত্রী ছিলেন। তিনি বিএনপি নেত্রী ছিলেন না। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের, প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি পেশার মানুষের অভিভাবক ছিলেন। তিনি বিএনপিকে ছাপিয়ে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন তার দ্যুতি। আজ বাংলাদেশ বেগম জিয়াকে নিয়ে গর্বিত। তার এই বিদায়টি অসময়ের বিদায় হিসেবে বাংলাদেশের মানুষ মনে করছে। অধিকাংশ মানুষ মনে করছে যে বেগম জিয়াকে অন্তত আরও একটা মানুষ ক্ষমতায় দেখতে চেয়েছে এই ভঙ্গুর দশা থেকে দেশকে রক্ষায়। কিন্তু আল্লাহর উদ্দেশ্য বা আল্লাহর ইশারা হয়তো ভিন্ন। তার ছেলে তারেক রহমান এখন দেশে আছেন। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। যারা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অপরাধী সাজিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছেন, ক্ষমতার বাইরে রাখতে চেয়েছেন, তাদের উদ্দেশ্য আসলে কতটুকু সফল হয়েছে আজকে আপনারা নিজেরাই চিন্তা করেন। খালেদা জিয়ার জানাজা প্রমাণ করে এই দেশের মানুষ তাকে বুকে লালন করে, হৃদয়ে লালন করে, শ্রদ্ধায় লালন করে, সম্মানে লালন করে। কোন একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মিথ্যা মামলা এই দেশের মানুষ গ্রহণ করেনি। হাজার কোটি টাকার মিথ্যা প্রোপাগান্ডা, মিডিয়ার গুজব, মিডিয়া খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে, জিয়া পরিবারকে নিয়ে যত গুজব প্রোপাগান্ডা করেছে এতটুকু কাজে আসেনি। এই দেশের মানুষ মিডিয়াকে বিশ্বাস করে না, এটা প্রমাণ হয়েছে। বেগম জিয়ার বিদায় এবং শরীফ ওসমান হাদির বিদায়, পাশাপাশি তারেক রহমানের আগমন, একই মাসে এই তিনটি ঘটনা পুরো বাংলাদেশকে একটা উত্তপ্ত আগ্নেয়গিরির মধ্যে রেখেছে। আমরা ওসমান হাদির পর বেগম জিয়ার বিদায় দেখলাম পুরো বাংলাদেশ শোকে স্তব্ধ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন বাংলাদেশে সুখের বার্তা বহন করবে। আমরা চাই না রাজনৈতিক হানাহানি। শরীফ ওসমান হাদি কিংবা বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, আমরা সেই বাংলাদেশটাকে গড়তে পারবো কিনা আগামী নির্বাচন সেটা প্রমাণ করে। তবে শেষ যে কথাটি নিয়ে বিদায় নেব, যে কথাটি বলে সেটা হলো বেগম জিয়ার যে নতুন বাংলাদেশ বা সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়, এটি আমরা বেগম জিয়ার সেই পরিকল্পনা মাফিক করতে চাই। আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, হাসিনা পতনের মূল আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। মুজিব শেখ যে দায়িত্ব পালন করেছে তার চেয়ে বড় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করেছে। বেগম জিয়ার মৃত্যুর জন্য সঠিকভাবে দায়ী কুত্তার বাচ্চা বন্ধু রাষ্ট্র ভারত। আপনারা কি মনে হয় আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে হাজতে পাঠানোর চেষ্টা শুধু হাসিনা করেছে? এটাও ছিল ভারতের নির্দেশ। কারণ আজকের এটা আমাকে বলতেই হবে, কোন এনসিপির ছাত্র নেতারা না, কোন মাস্টার মাইন্ড না, হাসিনার পতনের মাস্টার মাইন্ড শ্রদ্ধা ভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার পতনের একমাত্র আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 কোটি মানুষের জীবনকে কিছুটা স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, নো। Yeah, played a small role. Who is behind? এর পিছনে, হাসিনা পতনের পিছনে একজন আর্কিটেক্ট। আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, হাসিনা পতনের মূল আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। আমাকে যদি বলেন, আমি বলবো 1971 সালের 16 ডিসেম্বর রাজনৈতিকভাবে মুজিব শেখ যে দায়িত্ব পালন করেছে তার চেয়ে বড় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করেছে। তারা স্বীকার করেন আর না করেন। অ্যাটলিস্ট আমি জেকব মিল্টন আমার জীবদ্দশায় আমি স্বীকার করে যাব, বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে একজন মানুষ, যেই মানুষটাকে স্টেট ডিপার্টমেন্টে আমি ওই দিন কথা বলেই বুঝেছিলাম। Matt, last thing I would like to discuss. Secretary Blinken, he is visiting South Asia. He is concerned, he is very much showing solidarity with the people of South Asia, and that is really very good thing for the Asian people. Now, to protect America's national interest in Bangladesh, people views if there is a caretaker government under the leadership of Dr. Mohammed Yunus with the strong ties with US government and European Union, Bangladeshi people may have their right back to cast their vote, and they would like to see the peaceful society in the country. I know America is aware and concerned, but awareness and concern did not stop
thousands of people are getting killed, thousands are getting disappearing from their house. Is there anything else that people can expect from America? So we will continue to make our concerns clear, and we will continue to speak with our partners in the international community about concerns that we have. But when it comes to, it's not so much the premises of your question, but it's some, a point that you raised, as opposed to alternative leadership in Bangladesh, that ultimately is a question for the Bangladeshi people, not the United States of America. শুনেছেন? আমি জানতাম হু ইজ দ্য মেইন আর্কিটেক্ট, হু ইজ দ্য মাস্টার মাইন্ড। যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস, মাহফুজ আলম বলেন আর কি বলেন, যারা মাস্টার মাইন্ড নিয়ে বাংলাদেশে তর্ক করছেন, আপনাদের এসব ভণ্ডামি বাদ দেন। আমি রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের বলবো, এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে বলবো, এসব আজাইরা কথাবার্তা বাদ দেন। কে মাস্টার মাইন্ড আর কে মাস্টার মাইন্ড না। সত্যিকার অর্থে হাসিনাকে লাথি মেরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে একজন মানুষ। বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে একজন মানুষ, একজন আর্কিটেক্ট। হি ইজ নো আদার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন এই ষড়বিংশ শতাব্দীতে আমি কাকে বাংলাদেশের সত্যিকারের রূপকার হিসাবে চিন্তা করি, ওই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস। যার জন্য ওনাকে আমি জ্ঞান দান করতে যাই না, একটা কারণে আমি ওনার মতো যোগ্য না। আরো একটা কারণ, আমি ওনার মতো দূরদর্শী না। আরো একটা কারণ, উনি কর্পোরেট লেভেলে ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে কানেকশন, আমি তার সামনে চুনোপুটি। দেখো, বাংলাদেশের যে কোনো মিডিয়া, যে কোনো লোক, যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী মতো যদি কেউ দাবি করে তারা মাস্টার মাইন্ড, জুতা পেটা করবেন, জুতা পেটা করবেন তাদেরকে। এখন বলবেন কেন নাহিদ ইসলাম এরা ছিল না? ওরাই ছিল। একটা কথা বলি, শেখ মুজিবুর রহমান গলাবাজি করে ভাষণ দিয়ে আপনাদেরকে একত্র করছে, আর ডক্টর মোহাম্মদ ইউনুস বিপ্লব করেছে বিহাইন্ড দ্য সিন, আন্ডারগ্রাউন্ডে, নিজের নাম প্রকাশ না করে। তাহলে কে বড় নেতা? আপনারা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের রাজনীতি আর ভণ্ডামি বুঝে না? জি, আমি আপনাকে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। 4 মিনিট থেকে 5 মিনিট একটু আমার ভিডিওটা দেখুন। আমি অনেক চিন্তা করে দেখলাম এই বিষয়টি নিয়ে একটু সুরাহা করা প্রয়োজন, এবং নির্বাচনের আগেই সুরাহা করতে হবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, শেষ পর্যন্ত শুনুন। আপনাদের সবার সহায়তা লাগবে, না হলে হাদি হত্যাকাণ্ডের বিচার হবে না। হাদি হত্যাকাণ্ডটা দিনে দিনে নগণ্য হয়ে যাচ্ছে এবং গৌণ হয়ে যাচ্ছে, আমার কাছে এটা মনে হয়। কিন্তু আমি এটার সাথে কোনোভাবে কোনো রাজনীতিকে মেশাতে চাচ্ছি না। প্রথমত আমি এটাই বলবো যে আপনারা যদি হাদি হত্যার বিচার চান, এবং যদি উদাহরণ স্বরূপ একটা বিচার অনুষ্ঠিত হোক এটা যদি চান, তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতির আদর্শ, যার যার রাজনৈতিক দল পথ নির্বিশেষে। হাদি কিন্তু কোনো দলের ছিল না, আপনাদের মাথায় রাখতে হবে। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক রেজিস্টার, কোনো রাজনৈতিক দল নয়। হাদি সবার জন্য কথা বলতো, হাদি দেশের জন্য কথা বলতো, হাদি সবচেয়ে বড় কথা হলো হাদি সার্বভৌমত্বের জন্য কথা বলতো, এবং সার্বভৌমত্বের জন্য প্রাণ দিয়েছে। আমরা হাদির হত্যাকাণ্ডকে অবশ্যই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্ট্যাবলিশ করবার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। আমি যেটা বলতে চেয়েছি যে বন্ধুরা, আপনারা সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনোভাবেই হাদিকে ভুলতে দেয়া যাবে না। আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক যে পট পরিবর্তন হচ্ছে, এতে করে রাজনীতি একটা বড় ধরনের জায়গা দখল করে নিচ্ছে। স্বাভাবিক হবে, আমরা খুবই আনন্দিত যে এত বছর পর, ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে আগামী এই মাত্র 2 মাস পর, বরাবর 2 মাসও না, আর মাত্র 1 মাস 12 দিন পর। চিন্তা করছেন, অনেক কাছে চলে এসছে। এখন এই জানুয়ারি আর ফেব্রুয়ারির 12 তারিখ, মানে আর 1 মাস 12 দিন 11 দিন পর। সুতরাং আমরা হাদির কারণে নির্বাচন কোনো কিছু হোক, এটা আমরা চাই না। হাদির হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। হাদি হত্যাকাণ্ডের সাথে কি সম্পর্ক, এটা অবশ্যই সরকারকে বের করতে হবে। এই সরকার, বর্তমান সরকার পারবে না, এটা স্পষ্ট। এই সরকার বা এই সরকারের ভেতরে কেউ এর মধ্যে জড়িত যদি থেকে থাকে, এবং হাদি হত্যাকাণ্ডের পেছনে আসলে কি ছিল এবং কেন করেছে, এগুলিকে উদ্ঘাটন করবার জন্য যেই রাজনৈতিক দল এই নির্বাচনের আগেই তারা তাদের নির্বাচনী এজেন্ডাতে ঘোষণা করবে যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা প্রথম ক্ষমতা নেওয়ার এতদিনের মধ্যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা স্পষ্ট করবো জাতিকে, আমরা তাদের পক্ষে নির্বাচনে প্রচারণা করবো। প্রয়োজনে স্পষ্টভাবে বলতে হবে, বর্তমানে যারা প্রধান 2 দল রাজনীতি করছে, মুখোমুখি অবস্থানে রয়েছে, এক হলো বিএনপি এবং জামাত ইসলামকে বলতে হবে তারা কতদিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করবে। শুধুমাত্র ওই আসামিকে বাইরে রেখে, ধরাছোঁয়ার বাইরে রেখে আপনি বাংলাদেশের ঢাকায় এখানে আদালতের মধ্যে হত্যাকারীর ফাঁসি দিয়ে দিবেন, এই ধরনের সিম্বলিক ফাঁসি আমরা চাই না। হত্যাকাণ্ডের আসামি যারা রয়েছে, এর পেছনে যারা পরিকল্পক রয়েছে, এর পেছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, তাদের সবাইকে আপনারা যে কোনো ধরনের শাস্তি দেন, তবে সেই শাস্তি অবশ্যই বাস্তবায়ন করবার জন্য আসামিকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দিতে হবে। আমরা দেখতে চাই এই শাস্তি বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাদি কিন্তু মাত্র 32 বছর বয়স, মাত্র 32 বছর বয়স ছিল, ছোট্ট একটা বাচ্চা, মাত্র 8 মাসের বাচ্চা। আমরা কিভাবে ভুলে যাবো বলুন? আজকে খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে, যে কারণে আমরা 2-3 দিন হাদি হত্যাকাণ্ডের বিষয়টা হয়তো আমাদের কাছে একটু আড়াল ছিল,
কিন্তু হাদি হত্যাকাণ্ড হয়েছে, খালেদা জিয়া তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। দীর্ঘদিন খালেদা জিয়া নির্যাতনের পর এই যে তাকে ধরতে গেলে হত্যাকাণ্ডের মতোই খালেদা জিয়ার ঘটনাটি হয়েছে, তবুও সে তো আর খালেদা জিয়া তো আর গুলি খেয়ে মরেনি। তবে তার জীবনের যেই উদাহরণ তিনি তৈরি করে গেছেন বেগম খালেদা জিয়া, সারা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজার নামাজ কোথাও হয়নি। আমি পাশাপাশি এটা বলে রাখি যে খালেদা জিয়ার, শুধুমাত্র খালেদা জিয়ার কারণে, তার ভালো কর্মের কারণে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার জানাজাতে অংশগ্রহণ করেছে। বিএনপি আপনাদের কারণে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেমনটি নির্ধারণ করেছিল খালেদা জিয়া। আপনাদের জানাজার নামাজে বা আপনাদের পেছনে মানুষ ঘুরবে কি ঘুরবে না, আসবে কি আসবে না, এটি নির্ধারণ করবেন আপনারা নিজেরাই। সামনের সময় আমরা দেখতে চাই আপনারা কেমন ভালো করেন, কেমন মন্দ করেন। তবে হাদি হত্যার সাথে যদি কোনো কারণে কোনোভাবে রাজনৈতিক সমঝোতা বা কম্প্রোমাইজ করবার চেষ্টা করেন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে, আমি জানি না, আমি কোনোভাবে অন্ধকারে ঢিল ছুটতে চাই না, অনেক কিছুই আমাদের কানে আসছে, অনেক কিছুই কানে আসছে, কিন্তু কোনোভাবে কোনো রাজনৈতিক দল যদি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, তাদের রাজনৈতিক মৃত্যু হবে এবং চরমভাবে মৃত্যু হবে, ঘৃণিতভাবে মৃত্যু হবে। হাদি হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে, এমন এভাবে কোনো দিন অ্যাসাসিনেশন হয়নি, গুপ্ত হত্যা হয়নি। হাদি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, স্বাধীন সে তথাকথিত রাজনীতিবিদ ছিল না। হাদি বাংলাদেশের কণ্ঠ ছিল। বাংলাদেশের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চেয়েছে, তাদের বিচার যদি এই জাতি না দেখে, তাহলে যারা করবে না তাদের বিচার জনগণ করবে। সুতরাং নির্বাচনী এজেন্ডাতে যে দলই এই ঘোষণা দিবে যে আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার করবো ক্ষমতায় গিয়ে, এতদিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে, এমনিতে যে কে কার পক্ষে কাজ করে সে নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে এই ঘোষণার কারণে আমরা তাদের পক্ষে অবশ্যই বাহাবা দিব, প্রশংসা করব। এতটুকু যদি কেউ বলেন, আপনারা যারা এই যে নির্বাচন আর কিছু আছে মাত্র, প্লিজ জানান দিন যে আপনারা হাদি হত্যাকাণ্ডের কারণ এই সরকার আর পারছে না, এই সরকার চলে যাওয়ার কারণে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা আরো হালকা হয়ে যাবে। এখন একমাত্র উপায় এটাই আছে যে কেউ নির্বাচনের আগে প্রমিস করবে আমাদেরকে এবং দিনক্ষণ দিয়ে এতদিনের ভিতরে হাদি হত্যাকারীদের বিচার বাস্তবায়ন করবে। যদি না দেন এই কথা, তাহলে জাতির সাথে বড় ধরনের একটা প্রতারণা করা হবে। কারণ হাদি হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু নির্বাচনের পথ বলব এবং জনগণ একটা ঐক্যবদ্ধ জায়গায় আবারও এসেছে, শেষের দিকে এসে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। হাদি কিন্তু আমাদের হৃদয়ে এখনো পর্যন্ত অবস্থান করছে এবং করবে। প্লিজ সবাইকে বলবো, পারলে এই কথাটুকু সবার কাছে ছড়িয়ে দিন এবং সবগুলো রাজনৈতিক দলকে চাপ দিন, যারা যারা রয়েছে ক্ষমতার যেতে চায় এবং অংশীদার হতে চায়, সবাইকেই এই কথাটি দিতে হবে, আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। এবং অবশ্যই এক একটা শেয়ার মানেই হলো কিন্তু শাহবাগ চত্বর শহীদ হাদি চত্বর হবে। এটা আমাদেরকে জানিয়ে রাখলাম। ধন্যবাদ। শরীফ ওসমান হাদির যে ঘটনা, তার যে শাহাদাত, এটা নিয়ে রাজনীতিতে দৃশ্যপটে এখন নতুন নাটকীয়তা, যেটা থেকে স্পষ্ট হচ্ছে যে প্রফেসর ইউনুস এখানে নিরুপায়। তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে এখন পর্যন্ত পারছেন না। আমরা একটা পর্যায়ে দেখেছিলাম যে ইউনুসের যথেষ্ট ডেভেলপমেন্ট, তখন ধারণা করেছিলাম যে না, ওসমান হাদি হত্যাকাণ্ড এটা সাগররুনি হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে না, একটা কুল কিনারা হয়তো আমরা দেখতে পাবো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না, ওসমান হাদির হত্যাকাণ্ড সাগররানী হত্যাকাণ্ডের মতো একটা কেসে রূপ নিচ্ছে। হাসিনা যেরকম ইচ্ছা করে বলেন নাই বা বলতে পারেন নাই সাগররুনি হত্যাকাণ্ডের রহস্য কি ছিল, কারা এটা করেছিল, এখন পর্যন্ত কোনো চার্জশিট কেউ দিতে পারেনি। এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অথচ কাউকে দায়ী করা যাচ্ছে না, হাজিব জিন ভূত এসে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। ঠিক তদ্রুপ এমনকি দেখেন, সাগররুনি হত্যাকাণ্ড থেকে আসি, ঠিক আছে, হাসিনা পারেনি, এটা হাসিনা নিজে করতে পারে বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত থাকতে পারে, কিন্তু ইউনুস কেন পারেননি? হাসিনা পালানোর পর সাগররুনি হত্যাকাণ্ডের চার্জশিটে তো হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বোঝা যায় যে সাগররুনি হত্যাকাণ্ড এমন একটা কেস যেটা রহস্য উদ্ঘাটনে ইউনুস নিজেও নিরুপায়, করতে পারছে না। তো দর্শক, ইটস ভেরি সিগনিফিকেন্ট। এখানে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টা অনেকটা সেরকম যে এর কোনো কুলকুলেরা কেউ উদ্ধারণ করতে পারছে না। এক এক সময় এক একটা নাটক। একবার বলা হচ্ছে যে ভারত ফেরত দিবে, 2 জনকে গ্রেপ্তার করেছে, পরে জানলাম যে ভুয়া, যে কাউকে গ্রেপ্তার করেনি, কাউকে ফেরত দেওয়ার তো প্রশ্নই আসে না। ভারত বলছে যে না, ভারতে থাকলে তারা গ্রেপ্তার করবে, সারাশি অভিযান চলছে। জুলকারনাইন সাহেব পুরো বাংলাদেশকে ঘুরায়। এর মানে ওসমান হাদিকে নিয়ে যে নাটকীয়তা চলছে, সেই নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন জুলকারনাইন সাহেব। এর মানে ষড়যন্ত্রকারী যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ দৃশ্যে গুরুত্বপূর্ণ অ্যাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন জুলকারনাইন সাহেব। এ কারণে পুরো জাতিকে, ইউনুস সরকারকে, আমাদেরকে ঘুরপাক খাওয়াচ্ছে, ঘোল খাওয়াচ্ছে। একবার বলে যে ভারত ধরবে, সারাশি অভিযান চলছে, আমরা আলহামদুলিল্লাহ বলেছি। আবার ইউনুস সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি নিজেই বলেন যে না, ভারত ফেরত দিবে, ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যে বলে।
আবার সেই শুটার ফয়সাল অভিযুক্ত, তিনি একবার বলেন যে আমি এর সাথে জড়িত না, আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে। একবার দাড়ি সহ ভিডিও দেন, আর একবার দাড়ি কাটা ভিডিও দেন। একবার বলেন আমি দুবাইতে, আবার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে না, তিনি দুবাইতে না। কেউ বলছেন তিনি ক্যান্টনমেন্টের মধ্যেই আছেন, কেউ বলছেন ভারতে, কেউ বলছে দুবাইতে। এর মানে কি? ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিরাট নাটকীয়তা চলছে এবং পুরো জাতিকে ঘুরপাক খাওয়াচ্ছে, আমাদেরকে বোকা বানানো হচ্ছে। এবং এই যে বোকা বানানোর প্রজেক্ট, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জুলকারনাইন সাহেব। তো দেখেন, এই যে ছেলেটা যিনি মূল অভিযুক্ত, এটা দিবালোকে না স্পষ্ট যে তিনি শুট করেছেন ফয়সাল। এই ফয়সাল তিনি ভিডিওতে এসেছেন এবং তিনি বলছেন আমি দুবাইতে। এত সাহস তিনি কোথায় পেয়েছেন? এত সোজা? এই ফয়সাল যদি ফয়সাল হত্যা করেছে, শুট করেছে, ইটস ট্রু, কিন্তু ফয়সাল নিজ উদ্যোগে, এরকম শেখ মুজিবকে হত্যা যারা করেছে তারা যুক্তরাষ্ট্রের মতো নিরাপদ জায়গা থেকেও কখনো দৃশ্যপটে আসে না, কানাডার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও কখনো প্রকাশ্যে আসে না, তারা গোপন জীবনযাপন করে, তারা ভিডিওতেও আসে না। মেজর ডালিম হাসিনা পতনের পর এসেছিলেন, কিন্তু তাও তার বাড়ি ঘর কোথায় কেউ জানে না, তিনি কিন্তু জাস্ট অনলাইনে এসেছিলেন। মানে এতটা রিজার্ভ লাইফ লিড করে, কারণ এই ধরনের বড় অঘটন যিনি ঘটান সারা পৃথিবীতেই তার লাইফ থ্রেটে থাকে। এখানে ফয়সাল, ওসমান হাদির প্রতি যে এই জাতির ভালোবাসা, যে আবেগ, তাতে তো ওই ফয়সালকে কাবার চত্বরে পেলেও মানুষ ওখানে ছিঁড়ে খাবে, হওয়ার কথা তো এইটা। কিন্তু সেই ফয়সাল সরাসরি স্বীকার করছে যে আমি দুবাইতে। এইটা স্বীকার করার কথা না, ও কোথায় এটা বলারই কথা না। ও যদি নিজের পক্ষ থেকে ভিডিও বার্তা দিত, প্রথম কথা হচ্ছে ও নিজের পক্ষ থেকে ভিডিও, এগুলো সত্য, এআই রিলেটেড না, এটা প্রমাণিত হয়েছে, এআই দিয়ে জেনারেটেড না। মানে ফয়সাল সেই শুটার নিজে ভিডিও বার্তা এসেছেন, বেশ কয়েকটা ভিডিও করেছে। প্রথম কথা, ও স্বাভাবিকভাবে ও নিজের ইচ্ছায় কিছুতেই ভিডিওতে আসার কথা না। ওকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, হতে পারে ডিজিএফআই বা জুলকারনাইন, সায়ের গং বা কচুখ্যাত, এরকম কেউ না কেউ ওকে বলেছে তুমি ভিডিওতে আসো। মানে এটা একটা নাটকের পার্ট, যে আমরা এটা নিয়ে এই দৃশ্য করতে হবে, এই দৃশ্য করতে হবে, তোমার কিছু করতে পারবে না, তোমার নিরাপত্তার দায়িত্ব আমাদের, কিন্তু তুমি এইটা বলে ভিডিও করো। ওকে যেটা বলতে বলেছে ওইটা বলেছে, ওটা ফয়সাল নিজের উদ্যোগে বলেছে, এটা আমি মনে করি না, নাম্বার ওয়ান। এরপরে একবার বলে যে আমির সাথে জড়িত না, আবার দায় স্বীকার করে। তো এই যে ঘটনাগুলো, এভাবে দায় স্বীকার, দুবাইতে আছি পরিচয় দিয়ে কিছুতেই করার কথা না। এমন কোন প্রভাবশালী শক্তি এই ফয়সালের মাধ্যমে এই ভিডিও করাচ্ছে বা এই ঘটনা ঘটাচ্ছে, পুরো জাতিকে ঘোল খাওয়াচ্ছে, যে প্রভাবশালী শক্তির কাছে প্রফেসর ইউনূস নিজেও নিরুপায়। ঘটনা এই জায়গায় ঘটেছে। দর্শক দেখেন, সর্বশেষ খবর, সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার, খবরটা একটু বিশ্লেষণ করছি। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি সহযোগী সঞ্জয় চিশিম ও ফয়সাল আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর আগে তাদের দুজনকে আদালতে হাজির করে, মানে সহযোগী ওই শুটার। এরপর মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড শেষে পাঠান। তারপরে শহীদ শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টা ব্যবহৃত নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকায় মোল্লাবাড়ির সামনে তরুয়ার বিল থেকে উদ্ধার করে র্যাব। এ সময় ফয়সালকে আটক করা হয়। ফয়সাল প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু, মানে দুই ফয়সাল। এক ফয়সাল ভিডিও দেশে নাটক করে, আর এক ফয়সাল বলেছে আমরা দায় স্বীকার। এর মধ্যে নাটকীয়তা আছে। বিশেষ করে ভিডিওতে আসা, পৃথিবীর জায়গায় যুক্তরাষ্ট্রে যেতে পারলো ভিডিওতে আসা সাহস করার কথা না। যুক্তরাষ্ট্রেও যদি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ পন্থীরা শুটার ফয়সালকে পায়, ওকে ছিঁড়ে খেয়ে ফেলার কথা, তারপরে ভিডিও করছে। এবং ভিডিও ফেক না কি, দুবাই না ভারত, নানান বিশ্লেষণ। আসলে এই ঘটনাগুলো এমন কেউ ঘটাচ্ছে যাদেরকে ইউনূস নিজেও কিছু করতে পারছে না। অন দি আদার হ্যান্ড, ইনকিলাব মঞ্চ ধীরে ধীরে চুপসে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের যে কঠোর কর্মসূচি ছিল, ধীরে ধীরে সেগুলো ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, বরং সরকারি নানান আশ্বাস দিয়ে সেগুলো থামিয়ে দিচ্ছে। বলা হচ্ছে যে তারা 7 তারিখের মধ্যে চার্জশিট দেবে, অথচ কোনো কুল কিনারাই নাই। ফয়সাল কোথায় এটি জানে না। দুবাই কিভাবে গেল, ভারত থেকে না বাংলাদেশ থেকে? না, আসলে বাংলাদেশে বসে বলছি দুবাই। দুবাই কি এখন বাংলাদেশের মতো শীত, সোয়েটার টোয়েটার পরে? নানান প্রশ্ন আছে, যে সবগুলো যদি একত্র করি, আসলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ঘোল খাওয়ানো হচ্ছে। এমন শক্তি নাটক করছে যাদের কাছে প্রফেসর ইউনূস নিরুপায়। এটা আমাদের জন্য অশনি সংকেত। সাদেক কায়েম গতকালকে তারেক রহমান সাহেবের সাথে একটা মিটিং করেছে বিএনপির কার্যালয় থেকে বের হয়ে এসে সে সাংবাদিকদের সামনে বলেছেন যে তারেক রহমান সাহেবের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে এবং তিনি গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তাদেরকে দিয়েছে।
কিভাবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। খুব সুন্দর সাজেশন। কিন্তু এই সাদিক কাইমি কিছুদিন আগে বলেছিল খুব ব্যর্থ কণ্ঠে, একটি জনসভায় মনে হয় তিনি বক্তৃতা দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে লন্ডন থেকে প্রেসক্রিপশন যেটা আসবে সেটা মেনে নেওয়া হবে না আর কি, এই ধরনের কথাবার্তা। এই ছাত্ররা 24-এর গণ অভ্যুত্থানের পরে এবং আগে বাংলাদেশের মানুষের কি অকৃত্রিম ভালোবাসা পেয়েছিল। প্রথম বলবো হচ্ছে যখন এই জুলাইয়ের আন্দোলন চলছিল তখন অনেক মা তার ছেলেকে আগিয়ে দিয়েছিল এবং সে জানতো যে এরকম যে কোনো কিছুই হতে পারে, তার ছেলে হয়তো বা ফেরত নাও আসতে পারে। এরকম উদাহরণ আমরা দেখেছি অসংখ্য দোকানদার তারা বলেছে যে আপনারা খাবার নিয়ে যান, বিল পে করতে হবে না। তাকে বলা হয়েছিল যে আপনি কিভাবে চলবেন, সে বলেছিল যে আপনারা জীবন দিতে পারেন, আমি একদিনের খাবার দিতে পারবো না। এই ধরনের কথাবার্তা আমি শুনেছি। অনেক গার্জিয়ানকে দেখেছি বান্ডেল টাকা নিয়ে বেরোইছে, বলছে যে টাকা দিয়ে কি করব, আমার ছেলে মেয়ে যেখানে মারা যাচ্ছে। এরকম ভিডিও আমরা ভাইরাল হতে দেখেছি। তারপরে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে সিলেটে একটি বন্যা হইল। সেই বন্যায় এই টিএসসিতে এই ছাত্ররা যখন টাকা তোলা আরম্ভ করলো, সে কি স্বতঃস্ফূর্ত উপস্থিতি মানুষের কিভাবে পার্টিসিপেট করছিল আমরা সব দেখেছি। এই ছাত্রদের অবস্থা আজকে কি ওই একই রকম আছে? আজকে তারা সকালে যেটা বলে বিকালে তার উল্টাটা বলে, সন্ধ্যায় তার পুরাটাই উল্টাটা বলে। এই হচ্ছে বাংলাদেশের ছাত্রদের অবস্থা। এনসিপি নামে একটি দলের অভ্যুত্থান হইল এই জুলাই গণ অভ্যুত্থানের পরপরই। সেটা প্রথমে ছিল নাগরিক কমিটি হিসাবে একটি প্ল্যাটফর্ম, সেখান থেকে এটি একটি রাজনৈতিক দলে পরিণত হলো। রাজনৈতিক দলকে সবাই সাদরে গ্রহণ করলো, ধরে নেওয়া হইল যে এইটা হয়তোবা আওয়ামী লীগের সেই ভ্যাকিউমকে পূরণ করবে। কিন্তু তারা তো ভ্যাকিউম পূরণ করলো নাই, নিজেদেরকে দাসে প্রমাণ করলো একটা 8 দলীয় জোটে নিজেদেরকে নিয়ে গিয়ে। প্রথমে তারা ভাবলো 400 সিটের ভিতরে 300 সিটই পাবে, যে সময় 400-র কথা বলা হচ্ছিল। তারপরে বললো 300 সিটের ভিতরে 150 সিট পাবে, আজকে সে 30টা সিট নিয়ে দর কষাকষি করছে। এই হচ্ছে আমাদের ছাত্রদের অবস্থা। আর যার সাথে জোটে গেল, যেই দলের আন্ডারে, তাদেরকে প্রথমে বলল যাদের স্বাধীনতা যুদ্ধে যাদের দায়ভার আছে তাদের সাথে তারা জোট করবে না। এরপরে একজন নেতা বলল যে জামাতে ইসলাম কোনো ইসলামী দল নাকি, আমি জানতাম না তো। আবার আরেকজন বলল যে নতুন একটি রাজনৈতিক দল ধর্ম নিয়ে ব্যবসা করছে, বা বিভিন্ন ধরনের কথা, মানে যা ইচ্ছা তাই। সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, এবং তাদের সততা এবং নিষ্ঠা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তাদের ভিতরে আবার 2 জন ছাত্র উপদেষ্টা এই শেষ মুহূর্তে রিজাইন করলো। প্রথমে তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, পরে বুঝলো যে নির্বাচনে কোনো চান্সই নাই। পরে দলের একটা মানে অবকাঠামোতে কোনো একটা পদ নিয়ে বসে গেল, নির্বাচন দেখাশোনা করবে, কারণ সে জানে কোনোভাবেই সে পাশ করতে পারবে না। আবার এটাও কথিত আছে যে যাদের কাছে জোট করেছে তারা এই 2 উপদেষ্টাকে তাদের নির্বাচনে নিতে চায় না। এটাও আরেকটা কারণ হতে পারে। যাই হোক, ছাত্রদের যেই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষজন তাদের উপর করেছিল, কোনোভাবেই তার কোনো প্রতিফলন এরা দেখাইতে পারে নাই। প্রথম কথা হচ্ছে তারা এক কথার মানুষ না, এটা বারবার প্রমাণ করছে। সততা নাই। 2 নম্বর, লাস্ট এবং নট দ্য লিস্ট, তারা আসলেই বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করছে কিনা জানি না। 24-এর আগে তারা বাংলাদেশকে ভালোবেসে তাদের স্টেপ নিয়েছে। 24-এর পরে এই রাজনীতির মাঠে এসে তারা শুধু নিজেদেরকেই ভালোবেসেছে, তারা আসলে বাংলাদেশকে ভালোবাসে নাই অন্যান্য রাজনীতিবিদদের মতো। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।